এখন কিংস পার্টির কথা বলা হচ্ছে এই কারণে যারা এই প্রক্রিয়ার সঙ্গে আছে তারা সরকারেও আছে। সোহেল তাজও তো হচ্ছে মন্ত্রী পদ না, ছিলেন। সেটার মন্ত্রিত্ব ত্যাগ করা আর নাহিদ ইসলামের মন্ত্রিত্ব ত্যাগ করার একটা ভিন্নতা আছে। মানুষের রাজনীতির প্রতি আগ্রহ আকাঙ্ক্ষা এটা প্রবল, কিন্তু আপনি যখন কথা বলবেন তখন একটা বিরাট সংখ্যক মানুষ বলে আসলে আমরা রাজনীতি বুঝি না। এটাও একটা রাজনৈতিক বক্তব্য। কিন্তু দেখা যায় যে আমাদের মানুষের জীবনের যে ইস্যুগুলো, যে সংকটগুলো, সেই সংকটগুলো আমরা রাজনীতির ডামাডোলের মধ্যে চাপা পড়ে যায়। ঠিক এই মুহূর্তে সরকারের একটা উদ্যোগ আছে, শিল্প কলকারখানায় যে গ্যাস সরবরাহ করা হয় তার দাম দ্বিগুণ করে ফেলা, এবং এর প্রভাব এবং প্রতিক্রিয়া কি হবে এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আপনি মিডিয়ার কোথাও, খুব বেশি সংখ্যক মিডিয়াতে এ নিয়ে আলোচনা নেই, এটা নিয়ে কোনো আলোচনা নেই। আগামীকালকে বেক্সিমকোর 14টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তাদের পাওনা পরিশোধ করা হবে এবং এর ভেতর থেকে প্রায় 33,000 শ্রমিক এবং কর্মচারী, 31,600 হলো শ্রমিক আর 1,500-এর মতন কর্মচারী কর্মকর্তা, তারা চাকরি হারাবে। যদিও তাদের এই পর্যন্ত কোনো বকেয়া থাকছে না, বন্ধ করা তো সমাধান নয়, বন্ধ করা তো সমাধান না। অর্থাৎ তাহলে আমি যেটা তাহলে সরকার থেকে একটা কিন্তু দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, কিন্তু বন্ধ হলো কেন? এটা হচ্ছে আইনগত বেশ কতগুলো জায়গা রয়েছে, ব্যাংক লোন ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমি এটি অর্থনৈতিক ব্যাখ্যাটায় আমি যাচ্ছি না। হয়তো এই কোম্পানিটির মালিক তিনি আইন মেনে চলেননি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি ফোকাসটা করছি যে আমাদের এই গণ অভ্যুত্থানটা শুরু হয়েছিল কিন্তু কর্মসংস্থান ইস্যুকে, কর্মসংস্থানের কারণে। যে কর্মসংস্থান, বিশেষ করে চাকরিতে যে কোটা বৈষম্যটা ছিল, এবং এই বৈষম্য দূর হবে, সবাই তার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী চাকরিটা পাবে, কাজ পাবে। আমরা যে ব্যবস্থাটা প্রতিষ্ঠা করেছি, এই ব্যবস্থায় অপরাধীদের শাস্তি দিতে গিয়ে আমার 30,000 শ্রমিক, 31,000 শ্রমিক চাকরি হারাচ্ছে। গত কয়েক মাস আগে আমাদের নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি ঠিক একইভাবে মাটির সাথে মিশে গেছে, গাজী টায়ার। আপনি গাজী টায়ারের বিরুদ্ধে, গাজী কোম্পানির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, আপনি তাকে সেই অভিযোগের জন্য শাস্তি দেবেন, অবশ্যই দেবেন, কেউ আইনের ঊর্ধ্বে না। কিন্তু যে মানুষগুলো চাকরি হারালো, আপনি সেই মানুষের, যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারের কাছে আপনি যান। যে আমরা আছে পাপীকে ঘৃণা করছি, পাপকে নয়, এরকম বিষয় আমি সেটাই মিন করছি আর কি। এই পরিবারের সদস্য যারা, তাদের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করেন, সামনে রোজার উৎসব, রোজা, তারপরে ঈদ উৎসব, এবং তাদের দৈনন্দিন জীবনের অনেকগুলো তো খরচ আছে। এই মানুষগুলোর কাছে অভ্যুত্থান, এই মানুষগুলোর কাছে নতুন সমাজ, এই মানুষগুলোর কাছে সংস্কার কোনো কিছুই, আমার যতটুকু ধারণা, যে মানুষটা তার কর্মসংস্থানের সুযোগটি হারান, যে মানুষটা তার কর্মসংস্থানের ব্যবস্থাটি হারান, আন্দোলন যে কোনো কিছুই তাকে স্পর্শ করে। শরীফুজ্জামান শরীফ, 5 আগস্টে যে আন্দোলনটা হয়েছিল, দায় এবং দরদের কথা বলা হয়েছিল, সেটা কোথাও উধাও হয়ে গেল। আমি একটা পার্ট ধরে যদি আপনি আলোচনা করেন, আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন। তো এই যে ঘটনাগুলো, এবং এর ভেতর থেকে কি হয়েছে, বাংলাদেশের যে টায়ার ব্যবহৃত হয়, এই টায়ারের একসময় ছিল পুরোপুরি ভারত নির্ভর, ভারতের টাটা কোম্পানির টায়ার। এই নারায়ণগঞ্জের ফ্যাক্টরিটি চালু হওয়ার পর থেকে প্রায় 85% টায়ার এখান থেকে বাংলাদেশের লোকাল মার্কেটে সাপ্লাইটা দেওয়া হতো, এবং প্রায় 15 দিন ধরে, আমাদের নিশ্চয়ই মনে আছে, অনেক মানুষ সেখানে ব্র্যান্ড তৈরি হয়েছিল। দ্বিতীয়ত, প্রায় আইন শৃঙ্খলা বাহিনী, মাঠের সেনাবাহিনী থাকার পরেও প্রায় 15 দিন ধরে লুট এবং আগুন দিয়ে সেটিকে ছাই করে ফেলা হয়েছে। মপতন্ত্র দেখেছি গত 6 মাসে, সরকার সেটিকে বন্ধ করার জন্য অভিযোগ আছে, সেই আগুন ধরাতে গিয়ে প্রায় 100 জনের মতো মানুষ ছাই হয়ে গেছে, তারা ফেরত আসেনি। কিন্তু এটা বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোনো ভূমিকা রাখা হয়নি। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, গণতান্ত্রিক সবার আগ্রহের বিষয়টা হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে,
এই এই একটা আগ্রহ এবং এই দলটিকে ঘিরে অনেকেই মনে করছেন যে এটি রাজনৈতিক যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে এটি এই দলের মাধ্যমে সমাধান হবে। আগ্রহের কারণটা আমার কাছে একটু ভিন্ন মনে হয়। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি দুষ্টামি করে বলতাম, ভদ্রলোকের সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল, ব্যক্তিগত সম্পর্ক ছিল, ফেরদৌস আহমেদ কুরেশি। 111-এর সময় তিনিও একটা কিংস পার্টি গঠন করার চেষ্টা করেছিলেন। আমি তার ওইখানে মাঝে মাঝে দেখতে যেতাম, খুবই আলোচিত। তো আমি তার সাথে ঠাট্টা করে বলতাম, কি অবস্থা আপনার কাশিম বাজার কুঠির খবর কি? অর্থাৎ বিভিন্ন দল থেকে লোকজন এনে, তখন তো একটা 111-এর একটা প্রেক্ষাপট ছিল, নতুন দল। আপনি 5 আগস্টের একটা ম্যান্ডেট নিয়ে, বড় ধরনের একটা শক্তিশালী ম্যান্ডেট নিয়ে আপনি এখানে এসেছেন, এখনো কেন কিংস পার্টির কথা বলা হচ্ছে? এখন কিংস পার্টির কথা বলা হচ্ছে এই কারণে, যারা এই প্রক্রিয়ার সঙ্গে আছে তারা সরকারেও আছে। আমি গত দুদিন ধরে বলছি, আমি এই সময়কালে বাংলাদেশের যত তরুণদের মধ্যে, তারা তো অভিযোগ করে যে আপনি ভালো জানবেন, আপনি রাজনীতিবিদ, বিএনপিকেও এই তকমাটা দেওয়া হয় যে বিএনপিও সেই সময় জাতীয় পার্টির কথা বলা হয় যে সেই সময় তারা এটি গঠন করে সরকার থেকে। জাতীয় পার্টির যে জায়গাটা, বিএনপির প্রেক্ষাপটটা ভিন্ন। বিএনপি যখন গঠিত হয় তখন এখানে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের উপস্থিত ছিল না, বিশেষ করে 75-এর বাকশালের পরে। তারপরে বিএনপির কতগুলো প্রক্রিয়া মেনটেন করে এবং আস্তে আস্তে মানুষের কাছে গিয়ে মানুষের একটা ম্যান্ডেট অর্জন করেছে। আমি যেটা বলছিলাম, নতুন দলের ক্ষেত্রে আমি প্রথমত মনে করি যে কারো রাজনৈতিক দল গঠন করার অধিকার আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের শেষ প্রান্তে এসে সামনের সারির যে যোদ্ধারা ছিলেন তারা একটা নতুন দল গঠন করার উদ্যোগটা গ্রহণ করেছেন। আমি এটিকে অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের সফলতা কামনা করি। আমি তাদের পজিটিভ একটা দিক দেখি, সেটি হচ্ছে যে তারা জেলায় জেলায় প্রায় 2 লাখ মানুষের মতামত তারা জেনেছে, জরিপ নিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় এই রকমের ঘটনা এটি আমি এর আগে দেখিনি। তৃতীয়ত হচ্ছে, গতকাল পরশুদিন একজন তরুণ উপদেষ্টা, তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন। বাংলাদেশের ইতিহাসে মন্ত্রিত্ব ধরে রাখার জন্য দল ভাঙার ইতিহাস আছে। আমার এখনো মনে পড়ছে 1996 সালে আওয়ামী লীগ যখন পাওয়ারে এলো, তখন তারা একটা তথাকথিত ঐক্যমত্যের সরকার গঠন করেছিল। তখন আমি ছাত্রনেতা এবং আমি বিভিন্ন জেলায় জেলায় খুব মানে রসিয়ে রসিয়ে আমি বক্তৃতা করতাম যে আধা লিটার পানি, 1 চিমটি লবণ। সোহেল তাজও তো হচ্ছে মন্ত্রী পদ ছেড়েছিলেন। সেটার মন্ত্রিত্ব ত্যাগ করা আর নাহিদ ইসলামের মন্ত্রিত্ব ত্যাগ করার একটা ভিন্নতা আছে। নাহিদ ইসলাম মন্ত্রিত্ব ত্যাগ করছেন একটা নতুন দল গঠন করার জন্য। তার 2 জন সহকর্মী যারা গত গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, বলেছেন তারা জনতার কাতারে দাঁড়াতে চান। তিনি 2 জন সহকর্মী তারা ক্যাবিনেটে আছেন। তিনি বলতে পারতেন যে এর ভেতর থেকে সজীব ভুইয়াকে পাঠান, আমি যাব না, অথবা মাহফুজ আলমকে পাঠান, আমি যাব না। তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং বলেছেন আমি জনগণের কাছে। আমি মনে করি যে একজন তরুণ এই ধরনের নির্মোহ একটা জায়গা থেকে একটা দল গঠনের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন, এটি অ্যাপ্রিসিয়েট করার মতো। এই যে নতুন যে দলটি আসছে, তারা বলছে যে আমরা কারো লেজুর ভিত্তি করব না। তো কালকের যে সমাবেশে তাদের উপস্থিতি বলে দেবে যে তারা লেজুর ভিত্তি করছে কি করছে না।